থিম হরর। রিজার্ভ করা অটোটা যখন চাঁদপুর শিবতলায় নামালো সৈকতকে, তখন প্রায় 2টো বাজে। এখনও প্রায় 10 মিনিট হাঁটতে হবে। আসলামের দেওয়া ঠিকানা তো তাই বলছে। হাঁটতে হাঁটতে সৈকতের ভুরু কুঁচকে গেল। লেক গার্ডেন্সের ফ্ল্যাট ছেড়ে হঠাৎ এরম পাণ্ডব বর্জিত এলাকায় কেন বাড়ি ভাড়া নিয়েছে শুভ্র? শুভ্র বলতে শুভ্রনীল। শুভ্রনীল, সৈকত আর আসলাম, এই ত্রিভুজ বন্ধুত্বের বয়স 17 বছর। শুরু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। তারপর সৈকত আর আসলাম ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ চুকিয়ে ভিন রাজ্যে আইটি কোম্পানিতে চাকরি করে। বাবার শাসনে হার মেনে গান বাজনা ছেড়ে শুভ্রনীল শেষমেশ 3য় বার নিট পরীক্ষায় উতরে গেছিল। এখন একটা বেসরকারি হাসপাতালে আছে। প্রতি বছর যে যেখানেই থাকুক, পুজোতে ওরা নিয়ম করে দেখা করতই। সমস্যাটা বাঁধল এবার। পুজোর মাস চারেক আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছিল শুভ্র, গাইস, একটা কেস হয়েছে। নে বলে ফেল, কি বাঁধিয়েছিস? আরে তোরা জ্যাঠা বা কাকা হচ্ছিস, কোনটা হবি ঠিক করে নে। খবরটায় খুব আনন্দ হয়েছিল সৈকতের। গ্রুপে ওই মেসেজ আসার পর পুজোতে গিয়ে কি কি করা হবে পুরো প্ল্যানটা ছকে ফেলা হয়েছিল। কিন্তু বাদ সাধল শুভ্র। পুজোর আগে হঠাৎ হারিয়ে গেল ছেলেটা। হ্যাঁ, বিষয়টাকে হারিয়ে যাওয়া ছাড়া অন্য কিছু বলা যায় না। মেসেজের রিপ্লাই নেই, কলে পাওয়া যায় না। শ্রীপর্ণার নাম্বারেও একই অবস্থা। শুভ্রর বাবা মায়ের সাথে কথা বলে লাভ নেই। বাবার ওপর অভিমান করে শুভ্র প্রায় সম্পর্কই রাখে না। সৈকতরা পুজোর সময় ওদের ফ্ল্যাটে গিয়ে জানতে পারে ওরা ফ্ল্যাট ছেড়েছে মাস কয়েক আগে। তারপর ছুটি শেষ হয়ে যাওয়ায় ফিরতে হয়। মাঝখানে আসলাম আর সৈকত ঠিক করে ছুটি নিয়ে কলকাতায় এসে শুভ্রর খোঁজ করবে। শেষ মুহূর্তে একটা কনফারেন্স পড়ায় আসতে পারেনি সৈকত। আসলামই খোঁজ খবর নিয়ে এই ঠিকানাটা দেয় তাকে। কিন্তু সেখানেও গণ্ডগোল। তারপর থেকে আসলামেরও খোঁজ নেই। অন্য সময় হলে এতটা অস্বস্তি হতো না সৈকতের। আসলাম মাঝে মাঝে এমন করেই থাকে, কিন্তু এবারের বিষয়টা অন্য। যেদিন শুভ্রর বাড়ি আসবে বলল, সেদিন থেকেই আর কোনো পাত্তা নেই। এসব ভাবতে ভাবতে কখন দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সৈকত। একটা পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বাড়িটা। দেওয়াল ধসিয়ে কিছু জায়গা থেকে বেরিয়ে এসেছে পাকুড়ের শাখা। এরকম জায়গায় একটা বাচ্চা নিয়ে এসে উঠেছে শুভ্র। দরজায় দাঁড়িয়ে বেল বাজায় সৈকত। দরজা খুলে যায়। দরজার ওদিকে যে দাঁড়িয়ে আছে তাকে শুভ্র বলে চিনতে বেশ অসুবিধে হয় সৈকতের। কোটরে ঢোকা চোখ, উস্কো খুস্কো চুল, এছাড়াও গোটা শরীরটাই যেন কোনো রোগের ভারে বিঁকে আছে। তুই এখানে? একটু হকচকিয়ে যায় সৈকত। এরকম অভিবাদনও আশা করেনি। হ্যাঁ আমি। তোর কি খবর বলতো শালা? কোনো বলা কওয়া নেই, হঠাৎ গায়েব হয়ে গেলি। সেসব পরে বলবো। তোকে এই ঠিকানাটা কে দিল? আসলাম। আরে বাবা, এখানে দাঁড়িয়ে সব কথা বলবি নাকি? হ্যাঁ, প্রশ্নটা শুনে হঠাৎ চঞ্চল হয়ে উঠল শুভ্র। সৈকতের হাত ধরে টেনে নিল ভেতরে। আরে দেখেছিস আমার আক্কেলটা, দেখেছিস? এই শুনছো, কে এসেছে দেখো, সৈকত এসছে। তুমি বাবুকে রেখে একটু নেমে এসো, খেয়ে নি চলো। আচ্ছা শোন, তুই হাত পা ধুয়ে নে, আমরা খাবার বাড়ি। আজ কিন্তু ছাড়বো না, রাতে থাকতে হবে। মিনিট 5 পর খাবার টেবিলে বসে শ্রীপর্ণার দিকে তাকিয়েছিল সৈকত। গাল ভেঙে ভেতরে ঢুকে গেছে। চোখের তলার দাগগুলো জলের না অনিদ্রার বোঝা যায় না। এই শীতে একটা পাতলা শাড়ি পরে
থালার ভাত নিয়ে নাড়াচাড়া করছিল শ্রীপর্ণা। মাঝে মাঝে তাকাচ্ছিল ওর দিকে, কিছু একটা যেন বলতে চায়। দোতলা থেকে একটা শিশুর কান্না ভেসে এসে ডাইনিংয়ের নিস্তব্ধতাটাকে বারবার ভাঙছিল। আসলামটাও সালা না বলে চলে এসেছিল, ভালো কিছু খাওয়াতে পারিনি। আরে বাবা, খবর দেওয়ার কোনো রাস্তা রেখেছিলি তুই? তা হঠাৎ এদিকে চলে এলি কেন? আর বলিস না, ছেলেটার শরীরটা ভালো না, স্ত্রীরও কিছু পোস্টপার্টম সমস্যা হচ্ছে, তাই একটু নিরিবিলিতে। তা বলে কাউকে না বলে এভাবে? তা কিছু মনে করিস না ভাই, এই তো আজ এসছিস, আজ বিকেলে দুই ভাই মিলে তৃপ্তিতে যাব, জমিয়ে আড্ডা দেবো, ওখানেই খাবো। হ্যাঁ ঠিক আছে, ওসব হবে খুন। এই আসলামের কোনো খবর আছে তোর কাছে? প্রশ্নটা শুনেই শ্রীপর্ণার মুখ নামানোটা চোখ এড়াল না সৈকতের। আসলামের? না, সেই যে এলো ওই যা। কেন? না মানে বেশ কিছুদিন হলো ওর কোনো খবর নেই। আরে তুই চিন্তা করিস না, জানিসই তো কিরকম। নে খেয়ে নে। খাওয়ার পরে এতক্ষণের অস্বস্তিটা আরো বাড়ল সৈকতের। দোতলায় শুভ্রর ছেলেকে দেখতে যাবে বলাতে ভয়ানক আপত্তি জুড়ে দিল শুভ্র। আরে ওর শরীরটা একদম ভালো নেই, ও ঘুমোচ্ছে, ও বেলা দেখা করিস। নে এখন তুই একটু জিরিয়ে নে তো। একতলার একটা ঘরে শুয়ে সৈকত বেশ কয়েকটা অঙ্ক মেলানোর চেষ্টা করছিল। হাওয়া বদলের জন্য এরকম একটা জায়গায় কে আসে? আসলাম কোথায়? জানলা দিয়ে আসা উত্তুরে হাওয়ায় ঠান্ডা লাগতে জানলাটা বন্ধ করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল সৈকতের। বাইরের তারে মেলা কয়েকটা ছোট সোয়েটার হাওয়ায় দুলছে। প্রত্যেকটা সোয়েটারের বিভিন্ন জায়গা ফেটে গেছে, সুতোগুলো একদম হাঁ হয়ে আছে। বিকেলে একরকম হুড়োহুড়ি করেই বেরোলো সৈকতরা। বেরোনোর আগে ছেলেকে দেখতে যাবে বলতেই আবার বাধা দিয়েছিল শুভ্র। এখন ভবানীপুরের এই পানশালায় মুখোমুখি বসা শুভ্রকে প্রথমবার স্বাভাবিক লাগছিল সৈকতের। শুভ্র বলছিল, কিছু মনে করিস না ভাই, বাড়িতে ওরকম ব্যবহার করার জন্য সত্যি সরি। আসলে কি বলতো, শ্রীপর্ণার ডেলিভারির পর থেকে না বেশ কিছু সমস্যা হচ্ছে জানিস। কি সমস্যা? কি বলবো, মানে যখন তখন রেগে যায়, বাচ্চার গায়ে অপরিচিত কেউ হাত দিলে ভায়োলেন্ট হয়ে যায়। ওই জন্যই এত কিছু, মানে ফ্ল্যাটে থাকতে হাজারটা চেনা লোক, বুঝতেই তো পারছিস। এতক্ষণে বিষয়টা অনেকটা পরিষ্কার হয় সৈকতের কাছে। শুভ্রর জন্য এবার বেশ খারাপই লাগে ওর। ছেলেটার কোনো কিছুই ঠিক স্বাভাবিকভাবে হয় না। শুভ্র তখনও বলছে, এই দেখ ভাই, কাউকে না পেয়ে আমাকে কি করেছে দেখ। ঘাড়ে গলায় কাটা দাগগুলো দেখাতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে এলো শুভ্রর। ওর হাতে হাত রাখল সৈকত। সন্ধ্যের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল পেগ। ধীরে ধীরে ভাঙছিল শুভ্র। বিশ্বাস কর ভাই, আমার বাপটা আমায় কিচ্ছু করতে দেয়নি, কিচ্ছু না, কিন্তু আমি আমার ছেলেকে একটা সুস্থ জীবন দেব, স্ত্রীকেও সুস্থ করে তুলব। তুই দেখিস, দুজনকেই একটা সুস্থ জীবন আমি দেব। এটা আমার মিশন, একটা সুস্থ জীবন। কোনো রকমই উবার থেকে নেমে যখন শুভ্রর বাড়িতে ঢুকছে ওরা, তখন 10টা বাজে। বরে গুলাম আলী খাঁর আয় না বলম গুনগুন করতে করতে শ্রীপর্ণার গায়ে এলিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠে গেল শুভ্র, কে বলবে ছেলেটা 1 ঘন্টা আগে হাউমাউ করে কাঁদছিল। শীতে কিছুতেই ঘুম আসছিল না সৈকতের। উঠে বসল সৈকত। অস্বস্তিগুলো আবার ফিরে আসছে। আসলাম এখন কোথায়? কেন যোগাযোগ করছে না? কি একটা মনে হতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সৈকত। একবার দোতলায় যাবে, একবার দরজার ফাঁক থেকেই দেখে আসবে শুভ্রর ছেলেটাকে, তারপর এসে শোবে না হয়। ঘর থেকে বেরিয়ে
ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠতে থাকে সৈকত। সিঁড়ির মুখে বাঁদিকের ঘর থেকে আসছে কান্নাটা। ঘরটায় আলো জ্বলছে। অদ্ভুত, আলো জ্বললে বাচ্চা ঘুমোচ্ছে কি করে? দরজার ফাঁকে চোখ লাগিয়ে দাঁড়ায় সৈকত। ভেতরের দৃশ্য দেখে ওর পা দুটো অবশ হয়ে যায়। একটা চাদরহীন তোষকের ওপর শুয়ে আছে শ্রীপর্ণা। শাড়িটা কাঁধ থেকে নামানো। ডান দিকে ধনুকের মতো বেঁকে আছে ওর শরীরটা। ওর পাশে শরীরের বাঁকটুকুতে কোনো রকমে নিজেকে ধরানোর চেষ্টা করছে শুভ্র। ওর সারা গায়ে একটা সুতোও নেই। একটা ছোট্ট বাচ্চার সোয়েটারে হাত দুটো ভরে রেখেছে এবং তাতেই সোয়েটারটা মাঝখান থেকে ফেটে গেছে। ওর গলা দিয়ে একটা গোঙানি বেরিয়ে আসছে। সেই গোঙানিকে ছাপিয়ে যাচ্ছে বিছানার নিচে রাখা একটা ব্লুটুথ স্পিকার। সেটা থেকে একটা শিশুর কান্না ঘরের পরিবেশটাকে আরো অপার্থিব করে তুলেছে। সামলাতে না পেরে পাল্লায় হোঁচট খায় সৈকত। মুহূর্তে বিছানার দুটি মানুষের দৃষ্টি এসে থামল তার দিকে। দুটো সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া দেখে স্তম্ভিত হয়ে গেল সৈকত। শ্রীপর্ণা হিংস্রভাবে ওর দিকে ঝাঁপিয়ে পড়তে গেলে নিজের সর্বস্ব দিয়ে ওকে আটকালো শুভ্র। ওকে বিছানায় শুইয়ে একটা জামা প্যান্ট পরে সৈকতকে নিচে নামবার ইশারা করল শুভ্র। ঘরের ছিটকিনিটা আটকে দিল। ডাইনিং টেবিলে বসে প্রথম কথা বলল শুভ্র। হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, সব রকম প্রিকশন নিয়েছিলাম, কিন্তু পারলাম না। সব কথা কানে যাচ্ছিল না সৈকতের। কিছুক্ষণ নৈশব্দের পর বলল, সে নয় বুঝলাম, তবে এটা কি? শ্রী শ্রী এটা মেনে নিতে পারেনি রে। মাথাটা বিগড়ে গেল। সারাদিন খালি ছেলেকে খোঁজে। তাই আমাকে এত যন্ত্রণার পর সেন্টারে পাঠাতেও বাঁধল। শোন, এভাবে আর কদিন? তুই নিজে ডাক্তার হয়ে। এরপর বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল। দোতলায় তীব্র একটা শব্দে চমকে উঠে পিছনে তাকাতে সৈকত দেখল তার মাথার পেছনে একটা শিলনোড়া উঁচিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। কথা বলতে বলতে কখন পেছনে চলে গেছে খেয়াল করেনি। এক লাফে মাটিতে গড়িয়ে পড়তেই শিলনোড়াটা কাঠের টেবিল চূর্ণ বিচূর্ণ করে দিল। এমন সময় ঘরে ঢুকলো শ্রীপর্ণা। আমার দিব্যি, তুমি ওকে মেরো না। তুই পালা শুভ্র, তুই পালা। ও আসলামকেও মেরেছে, তোকেও ছাড়বে না। সব গুলিয়ে যাচ্ছিল সৈকতের। আসলামকেও মেরেছে মানে? কি বলছে এটা কি শ্রীপর্ণা? কে মেরেছে আসলামকে? ওদিকে শুভ্রর শরীরে তখন একটা মৃদু কম্পন বাসা বেঁধেছে। ও আবার গুনগুন করছে সেই ঠুমরিটা। তার ফাঁকে ফাঁকে চিৎকার করছে, ছেড়ে দেবো মানে? তোমরা অসুস্থ দুজনেই। তোমরা দেখতে পাচ্ছ না? ওই তো ওই তো ওই তো আমার ছেলে দরজায় দাঁড়িয়ে কি মিষ্টিভাবে হাসছে। ও তো বলছে তোমরা অসুস্থ। তোমরা ওকে দেখতে পাও না, তোমরা ওকে দেখতে পাও না। না, এই যে সৈকত সবাইকে বাইরে গিয়ে বলে দেবে আমার ছেলে নেই। সেটা আমি মেনে নেব, সেটা মেনে নিতে পারি আমি। শুভ্রর নির্দেশিত জায়গাটায় তাকায় সৈকত। ফাঁকা দরজার কাঠামো, কেউ নেই। ওদিকে শুভ্র তখন এগিয়ে আসছে ওর দিকে। এবার নিজের পায়ে দাঁড়িয়ে ওঠে সৈকত। স্কুল ফুটবল টিমের ক্যাপ্টেন সৈকত যখন শুভ্রর ঘাড়ে লাথি মেরে ওকে অজ্ঞান করে মাটিতে ফেলল, তখন শ্রীপর্ণা কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। আগামী কয়েক ঘন্টায় শুভ্রকে অ্যাম্বুলেন্সে তুলে শ্রীপর্ণার বাড়ির লোককে ডেকে যখন বসল সৈকত, তখন রাত 2টো। কানে তখন শ্রীপর্ণার কথাগুলো বাজছে। আমার মিসক্যারেজ মেনে নিতে পারিনি ও। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই বুঝতে পেরেছিলাম সমস্যা শুরু হয়েছে। কি করব বুঝতে পারিনি। একদিন হঠাৎ বলল অন্য বাড়ি দেখেছে, চলে যাবে। নিজেরও শরীর মনের অবস্থা ভালো ছিল না, বাধা দিইনি।
এখানে এসে শুরু হলো সব। যখন তখন ছেলেকে দেখতে পেত ও। মাঝে মাঝে নিজেই একটা শিশুর মতো করত। মিথ্যে বলবো না, আমারও ঘোর লেগে গেছিল এসবে। হুঁশ ফিরল যে রাতে, ও আসলামকে মেরে ফেলল। আসলাম আসার পরেও আমি বুঝতে পারিনি এমনটা হতে পারে। তোকে দেখেই বুঝেছিলাম ও এমনই কিছু করবে। সরাসরি বলতে পারিনি, ও কিভাবে রিয়্যাক্ট করবে সেই ভয়। আরও বলেছিল শ্রীপর্ণা কবে চাকরি ছেড়েছে শুভ্র, কোথায় পোঁতা আছে আসলামের দেহ। পুলিশকে সবই জানিয়েছে সৈকত। ফেরার উবারে বসে জানলাটা তুলে দিল ও। গাড়ির রেডিওতে তখন বাজছে বড়ে গুলাম আলী খাঁর আয় না বালাম। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।